বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অবস্থান পর্ব হচ্ছে আমাদের পিআরবি 151 থেকে 200 পর্যন্ত। আমরা এখানে লিখিত এবং এমসিকিউ আমরা আলোচনা করে যাচ্ছি ধারাবাহিকভাবে। তো আমরা শুরুতে দেখতে পাচ্ছি 151 এমসিকিউ। এখানে আদৌ এই পর্যন্ত পরীক্ষা আসে নাই। বিগত আরো অনেক আগে, অনেক পুরাতন সালে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব সম্পর্কে আসছিল আমাদের পিআরবি। স্পষ্টভাবে 151 বলছে ম্যাজিস্ট্রেট স্যারের যে দায়িত্ব কর্তব্য রয়েছে পুলিশ এই 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 বিধিতে বলা রয়েছে। এই দায়িত্ব কার্যক্রম কখন করবে? যখন ম্যাজিস্ট্রেট যদি কোথাও কোনো উপস্থিত থাকলে, আমরা যখন সশস্ত্র পুলিশ বাহিনীর আমরা যখন কোনো একটা বেআইনি সমাবেশ করব বা দাঙ্গা করব, সেই ক্ষেত্রে আনলফুল অ্যাসেম্বলি করার ক্ষেত্রে আহ, আমাদের কি করে উনি উনার যে দায়িত্ব রয়েছে এই দায়িত্বগুলো আমরা একটু দেখে নেবো। এখানে সবসময় খেয়াল রাখবেন, এটা আমরা মোটামুটি আগে ক্লাসে করাইছি, আর এখন একটু ফাইনাল ভাবে ভালো করে একটু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং করাচ্ছি। তাহলে এখানে এখানে মূলত কাজটা হচ্ছে ম্যাজিস্ট্রেট স্যার যে দাঙ্গা দমনে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের উদ্দেশ্যে কিন্তু যারা মোতায়েনকৃত সশস্ত্র থাকবে, মোতায়েনকৃত এই যে মোতায়েনকৃত 145-এ তো আমরা মোতায়েন হয়েছি না? 145-এ কিন্তু আমরা মোতায়েন হয়েছি। আচ্ছা, আর মোতায়েন ইনচার্জ কারা গেছে আপনারা পড়ছেন মোটামুটি। এখানে তিনি সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে তিনি বাহিনীর অর্থাৎ প্রত্যেকটা দলে যিনি যে কন্টিনজেন্টে যারা কমান্ডার থাকবে, কি করবে তিনি কিন্তু কোনো কাজে অবস্থান যেখানে যাকে দিবেন তিনি কিন্তু কোনো কাজে তিনি হস্তক্ষেপ করবেন না। এটা একটা বিষয় খেয়াল রাখবেন। এটা একে বলছে। দুইয়ে বলছে যে কখন বল প্রয়োগ করতে হবে, কখন গুলি চালাতে হবে, এই সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ম্যাজিস্ট্রেটের। সবসময় ম্যাজিস্ট্রেটের কমান্ডার উপরে খেয়াল রাখবো। এবং 3 নম্বর বলছে যে প্রয়োজন যদি দেখা যায় যে কমান্ড অফিসারকে যারা যার যে যে কন্টিনজেন্টের দায়িত্বে থাকবে যে অফিসার, তাকে তিনি গুলি চালানোর নির্দেশ দেবেন যে ফায়ার করেন। যেমন ম্যাজিস্ট্রেট যিনি থাকবে যিনি এসপি কে বলবে দ্রুত যে থাকে সে ফায়ার করে। এবং নির্দেশের পর কিভাবে মোতায়েন হবে, অনেক সময় দেখা যাচ্ছে উনি অ্যাপ্লাই করার ভেতরে কিন্তু ইনস্ট্রাকশন বা ব্রিফ করে থাকে অবশ্যই যিনি কমান্ডিং অফিসার থাকবে, সিও যাই বলেন না কেন, তিনিও কিন্তু কিছু সিদ্ধান্ত নেবে। তার সিদ্ধান্ত কোনো বাধাগ্রস্ত করবেন না বা কোনো বাধা দিবেন না, এটা একটা খেয়াল রাখবেন। এবং শুধু এই তিনটার পরে যেটা হবে, যেখানে আমরা মোতায়েন হব, যিনি কমান্ডিং অফিসার চার্জ থাকবেন তাকে কি করবে, এই যে আমরা 153 যে আমরা বিধি রয়েছে, 154, 55, 56 যে বিষয়গুলো রয়েছে, 54, 53, 54, 55 যে বিষয়গুলো রয়েছে, এগুলার কি করবে, তিনি সতর্কবাণী করবে এবং গুলি বন্ধ করার নির্দেশ দিবে। এগুলো এই সিও কে নির্দেশ দিতে পারে যিনি কমান্ডিং অফিসার থাকবে। এগুলো খেয়াল রাখবেন। এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত তিনি একটি রিপোর্ট দাখিল করতে পারবেন যে আপনি যে ফায়ারটা করলেন এটা। তার মানে এখানে এই বিধি যদি আমরা একটু খেয়াল করি, এই বিধিতে প্রথম তিনটা পড়লে পরের তিনটা ইজি। কিরকম? পরের তিনটা হচ্ছে 153, 54, 55, 56 ব্যবহার করছে, কিন্তু প্রথম তিনটাতে তিনি তার কোনো কাজেই যিনি দায়িত্বে থাকবে তার কাজে কোনো কি করবেন না, কোনো হস্তক্ষেপ করবেন না। এই জিনিসটা খেয়াল রাখবেন। বুঝতে পারছেন? এখানে প্রায় আমরা 10টা এমসিকিউ আছে অলরেডি আপনাদের গ্রুপে পিডিএফ দিয়ে দিচ্ছি, সব প্রোভাইড করছি, আপনারা এটা দেখে নিন। একটা এমসিকিউ পড়ে, যেটা হচ্ছে দাঙ্গা দমনকালে সশস্ত্র বাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে বাহিনীর মোতায়েন কি বিষয়, তিনি বিষয়ে কি করবেন? নিজে বাহিনী পরিচালনা করবেন, বাহিনীর প্রত্যাহার করবেন, কমান্ডিং অফিসারের বাহিনী মোতায়েন হস্তক্ষেপ করবেন না, এসপির অনুমতি নেবেন। এটা হচ্ছে এটা আপনাদের ফেসবুকে দিয়েছে। তাহলে বল প্রয়োগ গুলি চালানোর সিদ্ধান্ত গ্রহণের কার? পুলিশ সুপার, ওসি, ম্যাজিস্ট্রেট। যদি এটা ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউটা, যে বল প্রয়োগ এবং গুলি চালানোর সিদ্ধান্ত গ্রহণের কার? পুলিশ সুপার, ওসি, ম্যাজিস্ট্রেট, ডিআইজি। এখানে থাকতো যদি সকলে, উত্তর কি দিতেন? এখানে যদি সকলে থাকতো, তাহলে কিন্তু সকলেই হবে উত্তর। কারণ হচ্ছে পুলিশ সুপার থাকবে, ওসিরও থাকে এবং কিন্তু যেহেতু এখন ম্যাজিস্ট্রেট স্পেসিফিক, পুলিশ সুপার ওসির কারো ভ্যালিডিটি নাই, তাহলে ম্যাজিস্ট্রেটের উত্তর হবে। খেয়াল রাখবেন। আর সকলে থাকলে স্যার? সকলে থাকলে সকলেই হবে। সকলে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে 151-তে কিন্তু আমরা 6টা ম্যাজিস্ট্রেটের 6টা প্রধান দায়িত্ব দেখলাম এখানে। হ্যাঁ, বাহিনীর হস্তক্ষেপ করবে না, এটা শর্ট করে লিখছি। বল প্রয়োগ গুলি চালানোর সিদ্ধান্ত নেবেন। পিডিএফটা লাগলে বললেন। কমান্ডিং অফিসারকে নির্দেশ দিবেন, তিনি তার কৌশলগত হস্তক্ষেপ করবেন না, সতর্কবাণী করবেন, গুলি বর্ণনা নির্দেশ দিবেন। আগ্নেয়াস্ত্র, জাস্ট এটাই বলে। এখন আসলে কমান্ডিং অফিসার দায়িত্ব, অর্থাৎ পুলিশ অফিসার দায়িত্ব থাকবে 152, পিআরবি 152। ভেরি ইম্পর্টেন্ট রিটেনের প্রশ্ন। এই সিও বা যিনি দায়িত্বরত অফিসার, অফিসার ইনচার্জ, অর্থাৎ যিনি দায়িত্ব থাকবে, কনস্টেবল দায়িত্ব থাকতে পারে। এই জন্য হচ্ছে কমান্ডিং অফিসার, যিনি কমান্ডে থাকবেন বা অফিসার ইনচার্জ বলেন বা সাব ইন্সপেক্টর বলেন, এএসপি বলেন, যেই থাকুক, এই 1943-তে 152-তে দায়িত্ব কর্তব্যের কথা বলা হয়েছে। তো এখানে এই সবগুলো হচ্ছে পুলিশ আইনের 12 ধারা 1861 অনুযায়ী। তো এখানে আমরা যারা সশস্ত্র পুলিশ বাহিনীতে আমরা যারা আর্ম ফোর্সে যারা দায়িত্বে থাকবো তারা কি করবে, অবশ্যই খেয়াল রাখবে। প্রথম যেটা করবে তিনি
যিনি থাকবে, আমি থাকি, আপনি থাকি, যেই থাকুক না কেন, তিনি বাহিনীকে অর্থাৎ এই কন্টিনজেন্টকে এমন ভাবে তিনি কি করবেন, ডেপ্লয় করবেন, যাতে কি করে সর্বাধিক পরিস্থিতিতে কার্যকর গুলি চালানো যায়, ইফেক্টিভ ফিল্ডে কি করে ফায়ার করা সম্ভব, এটা খেয়াল রাখবেন। এমন ভাবে মোতায়েন করবেন শর্টে যে আহ, সহজে কি করা যায়, গুলি চালনা করা যায়, ইফেক্টিভ ফিল্ডে ফায়ার করা যায়, এটা খেয়াল রাখবেন। 2 নম্বর বলছে এই এই আপনার যে কন্টিনজেন্ট বা দলকে কোনোভাবে জনতা বা মবের কাছে কাছাকাছি নিয়ে যাবেন না। ঠিক আছে? কারণ হচ্ছে এই কারণে নেবেন না, যাতে হঠাৎ আক্রমণ যদি মব করে বসে, তাহলে আপনারা আক্রান্ত হতে পারেন, আপনারা পরাস্ত হতে পারেন, অথবা আপনারা ঝুঁকিতে থাকতে পারেন, এবং অতিরিক্ত হতাহতের ক্ষতিও হতে পারে। এটা একটু খেয়াল রাখতে হবে আপনারা, এটা একটু মাথায় রাখবেন, এই 2টা বিষয়। এবং 3 নম্বর যেটা বলছে, যদি কোনো কারণে যদি কোনো কারণে মনে করেন যে তারা পাথর নিক্ষেপ করতেছে, এখন এখন কোনোভাবে তাদেরকে আপনি সরিয়ে দিবেন না, স্ট্যান্ডার্ড করবেন না, এবং তাদেরকে কোনোভাবে এক জায়গায় দাঁড়া করে রাখবেন না, এবং এমন ভাবে রাখতে হবে যাতে বেশি ছড়িয়ে দিবেন না, যাতে তাদেরকে ফায়ার কন্ট্রোল করা যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং এই যে আপনার যারা দায়িত্বে থাকবে তারা অবশ্যই বলবে যে আপনারা সবাই ব্যানেট অন করেন, ব্যানেট উঠান, ব্যানেট সংযুক্ত করেন, এরকম করবে। 5 নম্বরে যেটা বলছে যে অবশ্যই ব্যানেট করার পরে, সংযুক্ত করার পরে বলবে যে আপনারা গুলি ভরা নির্দেশ, লোড করার নির্দেশ দিবে, এগুলা। তবে এই যে গুলি লোড করার নির্দেশটা দিল, সবসময় খেয়াল রাখবেন যে গুলি লোড করলেই যে আপনি ফায়ার করে দেন না, তার নির্দেশ ছাড়া, একজন কমান্ডিং অফিসার বা যে ইনচার্জ থাকবে তার নির্দেশ ছাড়া গুলি কি করা যাবে না, গুলি ভরাও যাবে না, গুলি ফায়ার করা যাবে না। তারপর বলছে 6 নম্বর বলছে ভেরি ইম্পর্টেন্ট, থেকে এমসিকিউ আসে, এটা এমসিকিউ এবং লিখিত তো দায়িত্ব কর্তব্য আসবেই, যে গুলি নিয়ন্ত্রণের সুবিধার্থে তিনি সাধারণ বাহিনী কি করবে, প্রতি দলের সর্বোচ্চ 10 জন সদস্য ছোট ছোট সেকশনে প্রয়োজনে টিম করে দিবেন, ভাগ করে দিবেন, যাতে সেকশনের একজন সিনিয়র থাকে, যে 10 জনের ভিতরে নাজমুল সিনিয়র, 10 জনের ভিতরে জুবায়ের সিনিয়র, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে ওই 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 টিমের দায়িত্ব দিতে পারে যে আপনি এটা মেনটেন করবেন। তাহলে খেয়াল রাখবেন আরেকটা বিষয়, 7 নম্বর, যদি বাহিনীর দুই দিক থেকে কোনো ক্রমে দুই দিক থেকে তারা আক্রমণ করে, তাহলে দুই সদস্য দুই সারিতে দাঁড়িয়ে করায় দিবেন, এবং ভিন্ন ভিন্ন দিক থেকে মুখ করে দেবেন, যাতে কোন দিক দিয়ে অ্যাটাকটা হচ্ছে, এবং পিছনে সামনে এরকম, এবং দুই সারি মাঝখানে ফাঁকা থাকবে, যাতে তিনি সহজে যাতে সবাই চলাচল করতে পারে এবং ফায়ার করতে পারে। সর্বশেষ যেটা বলছে, অবশ্যই যিনি দায়িত্বে থাকবেন তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, কন্ট্রোলিং, এবং প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অর্থাৎ অনিয়ন্ত্রিত গুলি ব্যবহার করা যাবে না, এটা প্রতিরোধ করবে। যে দেখা গেছে গুলি শর্টগানের ব্যবহার হয়েছে, এখানে চায়না রাইফেল দরকার নেই, খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে তাহলে আমরা এমসিকিউ দেখি। 152 অনুযায়ী সশস্ত্র বাহিনী কিভাবে মোতায়েন করবে, অবশ্যই যাতে কার্যকর গুলি চালানো সম্ভব এমন ভাবে, মানে যাতে আপনার যে ফিল্ড অফ ফায়ার যেটা বললাম, যে কার্যকর গুলি চালানো সম্ভব এই এমন ভাবে করতে হবে, বাহিনীর জনতার কাছে নেওয়া যাবে সুযোগ নেই, এমন ভাবে বাহিনী আক্রান্ত অতিরিক্ত হতাহত ঝুঁকিতে না পড়ে, এই ক্ষেত্রে আপনি নিতে পারবেন। আচ্ছা, 152-এর আমরা কি কি দেখলাম, এখানে আমরা মোটামুটি মোতায়েনের ক্ষেত্রে দেখলাম জনতার খুব কাছে নয়, অতিরিক্ত ছড়ানো যাবে না, ব্যারিকেড লাগাতে হবে, গুলি নির্দেশ দিতে হবে, প্রতি সেকশনে সর্বোচ্চ 10 জন থাকবে, দুই দিক থেকে আক্রমণ হলে দুই সারিতে, এটা একটা স্ক্রিনশট নিতে পারেন, একদম সহজ করে লিখছি। মোতায়েনের জন্য কার্যকর করতে হবে, জনতার কাছাকাছি নিয়ে যাবে না, অতিরিক্ত ছড়ানো যাবে না, ব্যানর লাগাতে হবে, গুলি ভরা নির্দেশ দিতে হবে, প্রতি সেকশনে সর্বোচ্চ 10 জন থাকবে, এবং দুই দিকে আক্রমণ হলে দুই সারিতে কি করতে হবে, দাঁড় করাতে হবে। এই হলো মোটামুটি 152। 153, আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ম, বারবার আপনাদের অনেকবার লেখাইছি প্রশ্নটা, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার শুধু 3টা ক্ষেত্রে করা যাবে। আমরা বলছিলাম আবেগের ক্ষেত্রে, আত্মরক্ষা, বেআইনি সমাবেশ, আর হচ্ছে আসামি গ্রেপ্তার, এই 3টা ক্ষেত্রে আচ্ছা আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন। এটা একটা সহজ পিআরবি, কঠিন কিছু নয়। তবে আমরা এখানে যদি একটু এক্সপ্লেন করি, যে আপনাদের মেন বই যেভাবে একটু বড় করে লেখা আছে, একটু বলে যায় আপনার মনোযোগ দেন। যে মূলত আমরা আগ্নেয়াস্ত্র শুধু 3টা ক্ষেত্রেই ব্যবহার করবো। কথা হচ্ছে সম্পত্তি বা যেটা রাইট অফ প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে, যেটা 96 থেকে 106 পর্যন্ত আমরা ইউজ করবো। বেআইনি সমাজকে 127 ইউজ করবো, এটা একটু খেয়াল রাখবো। এবং নির্দিষ্ট কিছু পরিস্থিতি রয়েছে আমাদের, সেটা কার্যকর করার জন্য ফৌজদারি কার্যবিধি 46-এর ক্ষেত্রে আমরা যে বিধানগুলো রয়েছে, 46-এর সংশোধিত যে বিষয়গুলো রয়েছে গ্রেপ্তারের ক্ষেত্রে, সেগুলো প্রয়োগ করবো। তা আত্মরক্ষার ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা জানি, এই বিষয়ে আমরা মোটামুটি ভালো আমাদের নলেজ আছে। আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে আইন অনুযায়ী নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, এবং শুধু এই নয়, সরকারি সম্পত্তির প্রতি হাত থেকে কি করে অস্ত্র, গোলা বারুদ, এগুলো আমরা রক্ষা করবো। প্রয়োজনে আমরা কি করবো, বল প্রয়োগ করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে, প্যানেল কোডের 99 শর্ত সাপেক্ষে যতটুকু বল প্রয়োগ প্রয়োগ করে ততটুকু পারবে, আর বেশি মৃত্যু ঘটানো বৈধ হয় করা যাবে, আর যদি বল প্রয়োগ করে করা যায়, তাহলে মৃত্যু ঘটানোর কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে আমরা
যদি আরো খেয়াল করি যে একজন কনস্টেবল কি গুলি চালাতে পারে না, এখানে কিন্তু এই পিআরবি তেই বলছি, স্পষ্ট করে ক্লিয়ার ক্লিয়ার করে দিছে 153 এই অবস্থায় একজন কনস্টেবল গুলি চালাতে পর পরীক্ষা প্রশ্ন আসতে পারে একজন কনস্টেবল কি গুলি চালাতে পারে, প্রশ্ন অনেক সালে আসছে এটা। এছাড়া পুলিশ সদস্যের দায়িত্ব হলো অন্য ব্যক্তির জীবন রক্ষা করা, অন্যের সম্পত্তি রক্ষা করা, যদি কোনো ব্যক্তির মৃত্যু বা গুরুতর আঘাত বা অপহরণ, অবৈধ আটক এরকম হওয়ার আশঙ্কা থাকে তাহলে পুলিশ প্রাণঘাতী বল প্রয়োগ পর্যন্ত করতে পারবে। বুঝতে পারেন? এছাড়াও এছাড়াও গুলি চালাবে কখন, যখন কোনো ডাকাতি, রাত্রে গৃহহত্যা, রবারি, রাত্রে গৃহভঙ্গ, হাউস ব্রেকিং বাই নাইট, অগ্নিসংযোগ, আর্সন, থ্যাফট, চুরি, এমন সম্পত্তির বিরুদ্ধে কিন্তু মৃত্যু গুরুতর আশঙ্কা যদি থাকে তাহলে ফায়ার করতে হবে। আমরা স্পেসিফিক ভাবে গুলি নিয়ন্ত্রণ করতে পারি, গুলি নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের কিন্তু আইন অনেক সুপ্রিম পাওয়ার আছে। এখন আমরা এটা আইনটা ভালো করে জানি না দেখে আমরা বিভিন্ন জায়গায় উপস্থাপন করতে পারি না। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে একজন কনস্টেবল একা থাকলেও আত্মরক্ষার ক্ষেত্রে নিজে গুলি ব্যবহার করতে পারবে, এটা খেয়াল রাখবে, এটা কিন্তু আপনাদের মেইন বই কথা। কিন্তু দলবদ্ধ থাকা অবস্থায় সিনিয়র কর্মকর্তা নির্দেশ ছাড়া গুলি চালানো যাবে না, এটা মাথায় রাখবে। যে দলবদ্ধ যখন কন্টিনজেন্ট অনুসারে থাকবে তখন কোন অবস্থাতেই সিনিয়র কনসার্ন ছাড়া বা অর্ডার ছাড়া গুলি করা যাবে না। পুলিশ বিচ্ছিন্ন হয়ে গেলে প্রত্যেকটা ছোট ছোট দলের, এমনকি বিচ্ছিন্ন কনস্টেবলের পরিস্থিতি সিদ্ধান্ত নিতে পারবে, এটা খেয়াল রাখবে। নিজে ইচ্ছায় বা ইন্ডিপেন্ডেন্ট ফায়ারিং, আপনি নিজে ইচ্ছায় কি করবে ফায়ারিং, সম্পূর্ণ নিষেধ। যদি কোনো আত্মরক্ষার অধিকার প্রযোজ্য হয়, যদি আত্মরক্ষা প্রযোজ্য হয় তাহলে আপনি সেলফ এটা ইন্ডিপেন্ডেন্টলি ফায়ার করবেন, কিন্তু আপনি এটা খেয়াল রাখতে হবে আত্মরক্ষার পরিস্থিতি ছিল এটি এটি প্রমাণের দায়িত্ব গুলি চালানো ব্যক্তি বা নির্দেশের উপর থাকবে। যে আত্মরক্ষার পরিস্থিতি ছিল এটা প্রমাণের দায়িত্ব আপনার, এটা হচ্ছে সাক্ষ্য 105-এর কথা বলা রয়েছে। তো আমরা দেখলাম যে এখানে আহ অবশ্যই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে জনতার উপর গুলি বা সর্বশেষ লাস্ট রিসর্ট এরকম দেখা গেলে তখনই গুলি চালাতে পারবেন। যদি জীবন রক্ষা করার জন্য জরুরি হয়, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে জরুরি হয়, অথবা ম্যাজিস্ট্রেট তো ওসি ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন যে যে কোনো উপায় ছত্রভঙ্গ করা সম্ভব না, তাহলে আপনি ফায়ার করতে পারবেন। এখানে অনেকগুলো কথা, আপনার মেইন বইটা পড়লেন, অনেক ভালো লাগবে। গুলি চালানোর আগে আমরা কি করবো, অবশ্যই সবসময় সতর্কবাণী উচ্চারণ করবো, এবং ম্যাজিস্ট্রেট ওসি বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ না পর্যন্ত আমরা গুলি চালাতে পারবো না, এগুলো বিভিন্ন পার্ট বাই পার্ট বলছে। তো 153 ঘতে বলছে সরাসরি একবার অ্যাটাম্প টু, যে আপনি গুলি চালায় মৃত্যু ঘটাতে পারবেন 153। এখানে 153 ক, খ, গ, গ এগুলা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অপশন আছে। আমরা কিন্তু 153 ক, খ, গ এগুলা আপনি যদি পরীক্ষা স্পেসিফিক ভাবে লিখতে পারেন ভালো, না লিখতে 153 দিয়ে শেষ করে দেবেন। আর বিশেষ করে যেহেতু ফায়ার করে 153 গতেই করে, যে ফৌজদারি কার্যবিধি আমরা 46 অনুযায়ী যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার করতে গেছেন সেখানে জোরপূর্বক বাধা দিচ্ছে, পালানোর চেষ্টা করছে, তাহলে পুলিশ সব ধরনের শক্তি ব্যবহার করে প্রয়োজনে গুলি চালাতে ব্যবহার করে। তবে একটা সীমাবদ্ধতা আছে, গুরুত্বপূর্ণ লিমিট বা ব্যতিক্রম বলতে পারে। যে ব্যক্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত নয় অথবা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধে অভিযুক্ত নয়, তবে তাকে কোনো অবস্থাতেই মৃত্যু ঘটানো যাবে না। তবে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে কোনো আসামি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে পলায়ন করে, সেই ক্ষেত্রে আমরা গুলি করতে পারবেন 153 করতে। এখানেও আমরা 153-তে 10টা এমসিকিউ আছে। আমরা প্রথম এমসিকিউটা হচ্ছে 153 অনুযায়ী আগ্নেয়াস্ত্র ব্যবহার কতটি উদ্দেশ্য অনুমোদিত, কয়টা আমরা জানি, 3টা উদ্দেশ্য। এখানে যে গ্লাসে খুব চমৎকার ভাবে এমসিকিউ করা আছে, আপনি একটু দেখে নেবেন। তাহলে আমরা এখানে 3টি বৈধ কারণ, আত্মরক্ষা, বেআইনি সমাবেশ, গ্রেপ্তার কার্যকর, এবং 4টি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে গুলি চালানোর শেষ উপায়, লাস্ট স্টেজ যখন চলে যাবে, রিসর্ট হিসেবে চলে যাবে তখন ফায়ার করবেন। আর গুলি চালানো অবশ্যই আগে আপনি সতর্কবাণী উচ্চারণ করবেন। সিনিয়র কর্মকর্তা ম্যাজিস্ট্রেট নির্দেশ ছাড়া কখনো গুলি চালানো যাবে না। আত্মরক্ষা ব্যক্তিগত উদ্যোগে এটা একটা স্ক্রিনশট নিতে পারেন। এই 4টে হচ্ছে আপনাদের এই 153-তে বলছে। গুলি চালানো শেষ উপায় হলেই আপনি ফায়ার করবেন, আগে স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করবেন, এবং সিনিয়র কর্মী নির্দেশ ছাড়া গুলি চালানো যাবে না, এবং আত্মরক্ষা ব্যতীত ব্যক্তিগত উদ্যোগে গুলি চালানো নিষেধ। 154, মনোযোগ দেন। এই এতক্ষণ যা পড়লাম আমরা এই প্রত্যেকটা পেয়ের ভিতরে 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 মোটামুটি এই কথাগুলো বলছে যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সাধারণ নিয়মটা। নিয়ম হচ্ছে আমরা প্রত্যেকটাতে আমরা দেখলাম 51, 52, 53, এখানে গেল আগে সতর্ক করতে হবে, ফার্স্ট ওয়ার্নিং করতে হবে, মাইকে ওয়ার্নিং করতে হবে, ওয়ার্নিং জারি করতে হবে। এবং গুলিটা যখন এইম এট একটা ডিফিনিট একটা প্লেস আছে বা নির্দিষ্ট যে লক্ষ্যবস্তু রয়েছে আপনাদের পায়ে, বা উপরে তো করা যাবে না, নিচের দিকে নির্দিষ্ট লক্ষ্য বিস্তৃত অথবা উপরের দিকে বলে উপর দিকে গুলি করতে হবে শর্টকাট। অপ্রয়োজনীয় ক্ষতি করা যাবে না, যদি অপ্রয়োজনীয় ক্ষতি করার দরকার নেই। আর উদ্দেশ্য টার্গেট যেটা হচ্ছে, লক্ষ্য হচ্ছে যে ড্রেস করে দেওয়া, যদি উদ্দেশ্য পূরণ হয় গুলি বন্ধ করতে হবে। এই 4টা মনে রাখবে, একটা স্ক্রিনশট দিতে হয় আর পিডিএফ আপনাদের দেওয়া থাকবে, সমস্যা নেই। এই 4টে পরীক্ষা হলে এই 4টেই লাগবে, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার আগের নিয়ম কি, এটা কিন্তু আগের নিয়ম, সাধারণ নিয়ম বা আগের নিয়ম। এই কথাগুলো এখানে বলা রয়েছে, আপনারা দেখবেন যতটুকু ক্ষতি করা প্রয়োজন ততটুকু ক্ষতি করবেন, এবং উদ্দেশ্য পূরণ ভাষা গুলি চালা বন্ধ করতে হবে। এখানে মোটামুটি আমাদের এমসিকিউ গুলো করা আছে খুব সহজ ভাষায়। একটা আমরা দেখি স্পেসিফিক ভাবে টার্গেট বলতে কি রয়েছে, বলছে নির্দিষ্ট লক্ষ্য বস্তু, আর কিছু না।
আর 154তে কতটি সাধারণ নিয়ম আছে পরীক্ষা আসতে পারে, কয়টা সাধারণ নিয়ম, সেটা হচ্ছে আমরা জানি 4টা সাধারণ নিয়মের কথা বলছি। তাহলে 154 আমরা সতর্ক, লক্ষ্য, সীমাবদ্ধ, এই 4টা জিনিস মনে রাখবেন। সতর্ক, এই যে লিখে নেন সবাই, একটু স্ক্রিনশট নেন, যে এই 4টা মনে রাখলে চলে। প্রথম হচ্ছে যদি কেউ 4টা মনে না থাকে, একেবারে মনে মনে নাই, তাহলে প্রথম 4টা পয়েন্ট মনে রাখবেন। সতর্ক লিখে রাখতে পারেন। প্রথম হচ্ছে সতর্ক, সম্ভব হলে সতর্ক। 2 নম্বর লক্ষ্য, নির্দিষ্ট লক্ষ্য বিস্তৃত গুলি চালানো যায়। সীমাবদ্ধ, অর্থাৎ যতটুকু ক্ষতি করা প্রয়োজন অতটুকু। আর বন্ধ, উদ্দেশ্য অর্জিত হওয়ার সঙ্গে গুলি বন্ধ। এরকম কিছু কিছু আমি প্রশ্ন লিখছি আপনাদের, মূল প্রশ্নের আগে আপনাদেরকে পয়েন্ট দেওয়া হয়েছে, এই পয়েন্ট দেখে দেখে আপনার উত্তর লিখে ফেলতে পারবেন। সতর্ক, লক্ষ্য, সীমিত, বন্ধ। সতর্ক, লক্ষ্য, সীমিত, বন্ধ মনে রাখবেন। সতর্ক বাণী, লক্ষ্য নির্দিষ্ট, সীমিত ক্ষতি এবং হচ্ছে উদ্দেশ্যপূর্ণ, এই যে লিখেছি। সল শিপ, আরো যদি মনে রাখতে পারেন 154 পাশে লিখে রাখতে সল, সল শিপ, সল শিপ লিখে রাখতে পারেন। সল শিপ 154 সাইডে লিখে রাখেন, সল শিপ, সল শিপ। সত হলে সতর্কবাণী, লত হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট, শীত সীমিত, বত উদ্দেশ্য। অনেক এত বড়টা মনে রাখতে পারেন, সল শিপ মনে 154 মনে রাখলে আজকে মন থেকে মনে রাখবেন ষোল শিপ। ষোল শিপ পরীক্ষা প্রায় আসে। 155, 155 গুলি চালানোর আদেশ নিয়ন্ত্রণ। গুলি চালানোর আদেশ নিয়ন্ত্রণ, এই আমার কথা শোনা যাচ্ছে ভাই? আপনার থেকে কথা বলতেছেন। তাহলে 155-তে আমরা গুলি চালানোর আদেশ নিয়ন্ত্রণটা দেখি। এখন হচ্ছে ফায়ার কন্ট্রোলিং, এই আপনার কন্ট্রোলিং অফ ফায়ার তো অর্ডার করলো, এই গুলি চালানো, যে এখানে গিয়েও আমরা এখানে 5টা পয়েন্ট পাবো। মনোযোগ দিন, গুলি চালানোর নিয়ন্ত্রণটা কিভাবে করবেন। প্রথম হচ্ছে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে পুলিশ অফিসার গুলি চালাবে। লক্ষ্য দূরত্ব রাউন্ড নির্ধারণ করবে। ভিড়ের উপর লক্ষ্য, মানে এখানে এমন একটা ভিড় হচ্ছে, অনেক লোকজন, মাস পিপল ওখানে গ্যাদারিং হয়ে গেছে, সমাবেশ হচ্ছে আনলফুল অ্যাসেম্বলিতে। তো ওখানে কখনোই আপনি ওই ভিড়ের ভিতরে গুলি চালানো নিষিদ্ধ। যতটুকু কম শক্তিতে সম্ভব শেষ করতে, সব থেকে এই কথা বলবো, যতটুকু কম শক্তি ব্যবহার করা যায়। আর অবশ্যই যদি ছত্রভঙ্গ হয়ে যায় গুলি চালানো বন্ধ করতে হবে, এই কথাটা সব জায়গায় আছে। তাহলে একেবারেই সহজ। এই 155, যদি আমরা এটাকে আরো শর্ট করতে চাই, শর্ট ভাবে দেখতে চাই, গুলি চালানোর নিয়ন্ত্রণের ক্ষেত্রে কঠোর নিষিদ্ধ রয়েছে। আহ অবশ্যই কত দূরত্ব করবেন, কোন রেঞ্জে করবেন, কোন লক্ষ্য বস্তুতে, কোন টার্গেটে করবেন, কত রাউন্ড ফায়ার করবেন, সব এখানে এই গুলি চালানোর কথা বলা রয়েছে। আপনারা একটু পরে দেখে, একটু দেখে মেন বই। তো এখানে সেকশন অনুযায়ী কিন্তু গুলিগুলা হয় আর কি। আর যদি দেখা যাচ্ছে সামান্যতম বন্ধ হয়ে গেছে, গুলি চালা বন্ধ করে দেবেন। তাহলে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে গুলি চালানোর আদেশ দেবেন কি? অবশ্যই কমান্ডিং পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট নির্দেশে। এখানে এমসিকিউ গুলো আছে, একটু দেখবেন। আর আমরা এটাকেও যদি আমরা শর্ট করে নিই, আপনারা লিখতে পারেন আদেশ, লক্ষ্য, নিয়ন্ত্রণ, বন্ধ। এটাও একটু লিখতে পারেন যে 155 4টা বিষয় মনে রাখবেন। আদেশ, লক্ষ্য, নিয়ন্ত্রণ, বন্ধ 4টে লিখলেই চলবে। আদেশ হচ্ছে ম্যাজিস্ট্রেট নির্দেশে ম্যাজিস্ট্রেট কমান্ডিং অফিসার সিদ্ধান্ত নেবেন। লক্ষ্য নির্দিষ্ট লক্ষ্য, রেঞ্জ রাউন্ড ঠিক করে গুলি চালাতে, মাথার উপর দিয়ে গুলি চালানো নিষেধ, মাথার উপরে গুলি চালানো নিষেধ, এটা একটা নিষেধ। তারপরে মাথা গুলি করতে পারবে না। নিয়ন্ত্রণ, প্রয়োজনে বেশি গুলি নয়। সর্বোচ্চ বাহিনীর দিক থেকে যতটুকু ফায়ার করা যায়, অর্ডার আছে সেটুকু করে। বন্ধ, জনতা পিছু ফাটা হয়ে গেছে, ডেসপার্স হয়ে গেছে, আপনি স্টপ করে দেন, বন্ধ করে দেবেন। তাহলে আমরা এটাকে তো মনে রাখি আল নিপ। 150 লিখে আলো নিপ লিখতে পারে, আলো নিপ। আদেশ, লক্ষ্য, নিয়ন্ত্রণ, বন্ধ। আপনারা এটা 155-এর পাশে লিখতে পারেন আলো নিপ। পাশে লিখতে পারেন আলো নিপ। আতে আদেশ, লতে লক্ষ্য, নিতে নিয়ন্ত্রণ, বতে বন্ধ, ক্যাচ ফায়ার। এক কথায় তাহলে 155 মোটামুটি করে কি পড়ে। আলো নিপ লিখছেন? তাহলে আমাদের 156, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষা আসে, যে গুলি ব্যবহারের পর করণীয় বা আগ্নেয়াস্ত্র ব্যবহার পর করণীয়। গুলি ব্যবহারের পর করণীয় বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের, গুলি ব্যবহারের পর করণীয়। আচ্ছা, গুলি ব্যবহারের পর করণীয়টা কি? গুলি ব্যবহার করার করণীয় হচ্ছে আমরা যেটা একটা মেন কমন সেন্সে যেটা আসে, আমরা অবশ্যই যেখানে যে মৃতদেহ সেখানে মর্গে পাঠাবেন, আহত থাকলে হাসপাতালে পাঠাবেন, এবং খালি কার্তুজ থাকলে সেগুলো কালেক্ট করবেন সেখান থেকে। আবার একটা সুন্দর নাতি দীর্ঘ কর্ণকে সংক্ষেপে একটা কি করবেন, একটা রিপোর্ট তৈরি করবেন, এবং এই রিপোর্ট গুলো অর্জন করতে হবে, তো জানাবেন একেবারে শর্ট, নিজের মতো করে লিখবেন ভাই। আমি বারবার বলি, আমি যাই লিখি না কেন, যেভাবে পিডিএফ বা শিট দেই না কেন, আপনারা পরে আপনাদের মতো উপস্থাপন করবেন, এটা হলো মূল কথা। তাহলে 156 পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার পর করণীয় কি কি দেখলাম। মৃত হলে মর্গে, আহত হলে হাসপাতালে, খালি কার্তুজ থাকলে সেগুলো কি করতে হবে, সংগ্রহ করতে হবে, রিপোর্ট তৈরি করতে হবে, অর্জন করতে হবে, জানাতে হবে। আর কোনো কিছু এখানে নাই। এখানে আপনি নিহতের অবস্থা, খালি কার্তুজ সংগ্রহ, প্রতিদিন প্রস্তুত, যারা যেখানে যে সংক্ষিপ্ত প্রতিবেদন, কনসাইজ রিপোর্ট যেটা বললাম, নাতে দীর্ঘ নয়, সংক্ষিপ্ত রিপোর্ট তৈরি করবেন। এবং এই ঘটনাতে কি কি রিপোর্ট থাকবে, কি ঘটেছে, কে গুলি চালানো হয়েছে, কত রান ফায়ার করা হয়েছে, কি প্রতিবেদন প্রেরণ করবেন। এটা এক্সপ্রেস টেলিগ্রাম পাঠাতে পারেন। এখন যেহেতু এসএমএস এর যুগ, এখন আমাদের হোয়াটসঅ্যাপ এর যুগ, এখন টেলিগ্রামের সবচেয়ে দ্রুত উপায়ে পাঠাতে হবে।
আর ম্যাজিস্ট্রেট অফিসে থাকলে কারা কারা পাঠাবেন, জেলা ম্যাজিস্ট্রেট পাঠাবে, পুলিশ কমিশনার কমিশনার, এগুলো হচ্ছে মেট্রো এবং ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনি এটা করবেন। আচ্ছা, তাহলে এখানে 156 থেকে আমরা 156 বিষয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার পর করণীয়ের কথা বলা রয়েছে। আর আমরা যদি একটু খেয়াল করি, এটাকে যদি মনে রাখতে চান আপনারা, মনে রাখার জন্য একটা শব্দ হচ্ছে যে এখানেও 4টা বিষয়, মকা প্রপ্র, যদি মনে রাখতে পারেন 156 পাশে লিখতে পারেন মকা প্রপ্র। আপনারা একটু লিখে রাখতে পারেন মকা প্রপ্র, একটু 156 পাশে লেখেন মকা প্রপ্র, মানে মনে রাখলে এটা হলো ফলে লিখতে পারবেন, অনেক সময় ভুলে যায়, সিকোয়েন্সটা ঠিক থাকে না। এটা এই সংক্ষিপ্তটা বা অ্যাব্রিভিয়েশনটা বা এই ফিনোমেনিক বা মেনোমেনিক যেটা বলেন না কেন, যদি মনে থাকে তাহলে আপনার এই এই 4টা শব্দ দিয়ে সিরিয়ালটা যায় ঠিক থাকে। মতে হচ্ছে মর্গ হাসপাতাল, কাতে কার্য সংগ্রহ, মর্গ ও হাসপাতাল মানে এখানে মৃতদের এবং হাসপাতাল পাঠাবেন, ওই যে চিকিৎসার জন্য দুই দিকে হাসপাতাল, মৃতদেরও হাসপাতালে পাঠাবেন কি করার জন্য, মানে তন্ত্রের জন্য, আর আহতদের হাসপাতালে পাঠাবেন। আর কাতে কার্য সংগ্রহ, প্রতে প্রতিবেদন সংক্ষিপ্ত, প্রতে প্রেরণ কোথায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, এই হলো কথা। লিখছেন? আচ্ছা, 157, এটা সাব ইন্সপেক্টর বলছিলাম। একটু বলে দেই, একযোগে টিপিং করি, নির্বাহী তদন্ত, সাব ইন্সপেক্টর যার পরীক্ষা দেবেন। যে গুলি ব্যবহার, এটা একযোগে তদন্তটাই হচ্ছে যে গুলি ব্যবহার প্রতিটি ঘটনা তদন্ত, ম্যাজিস্ট্রেট এটাও তো কমিশনার তদন্ত করাবেন। এটা ওই যে যখন কমিশনার স্যার তদন্ত করে যে পিওমে বা যেখানে ফায়ার হয় সেখানে সেই ইউনিটে ইনচার্জের কাছে ইউনিটে পাঠাইতে, সেখানে ওখানে গিয়ে যে অস্ত্রাগারে যিনি থাকেন অফিস ইনচার্জ বা উনি কি করে এটা নির্বাহ তদন্ত করবেন, এটা কমিটি করবেন করে। তো পুলিশের একজন সিনিয়র অফিসার অংশ নিতে পারবেন এবং আইনজীবী এখানে সবাই অংশগ্রহণ নেবে, বাট আইনজীবী উপস্থিত থাকতে পারবে না, এখানে আপনারা করে দেবো। এখানে কে অংশগ্রহণ করতে পারে না, এই একযোগেটি বা আপনার কি বলে এটাকে, নির্বাহী তদন্তে আইনজীবী উপস্থিত থাকতে পারে না। প্রতিবেদন সরকারকে পাঠাতে হবে, এটা আবার রিপোর্ট সরকারের কাছে দিতে হবে। এই হলো মোটামুটি এটা আগ্নেয়াস্ত্র যে পুলিশ কর্তৃক যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করলো, এটা একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি, এটা হচ্ছে পড়বে হচ্ছে সাব ইন্সপেক্টর করে নেবেন। এখানে যেভাবে বলছি মোটামুটি করে দেখেন। এখানে কে কে তদন্ত পরিচালনা করবে, জেলা ম্যাজিস্ট্রেট করতে পারবে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট করবে, পুলিশ সুপার করবে, অতিরিক্ত পুলিশ সুপার করবে, এই আর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে তদন্ত করবেন, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থাকতে পারে, সহকারী পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার, এরা আছে। একটু রিডিং করে নেবেন, এখানে অন্য কিছু আইনজীবী অংশগ্রহণ করতে পারবে না, এখানে বলা আছে, আপনি একটু করে দেখেন কি কি বলা হয়েছে। 157 মূলত কি, এটা নির্বাহ তদন্ত, এটা সাব ইন্সপেক্টর একটু করবেন, আর এই কনস্টেবল থেকে এসে যারা পড়ার দরকার নেই। এখানে আপনাদের একটু স- একেবারে শর্ট করে দিচ্ছি যে তদন্ত অংশগ্রহণ স্বাধীনতা প্রতিবেদন, এটা সাব ইন্সপেক্টর স্ক্রিনশট নেন। তদন্ত গুলি চালানো যুক্তি ছিল না যাচাই করা, অংশগ্রহণকে প্রয়োজন কমপক্ষে একদিন ইন্সপেক্টর বলছেন, এই যে দেখেন এমসিকিউ এটা, যে বললাম না যে যখন কমিশনার তদন্ত দিবে, প্রত্যেক ইউনিটের এসপি কে ওই অস্ত্রাগারে একদিন ইনচার্জকে দিবে, যে এটা কমপক্ষে ইন্সপেক্টর পদমর্যাদা উচ্চপদস্থ পুলিশ কর্মী নিযুক্ত হবেন। সাধারণ নির্বাহী তদন্ত পুলিশ সিআরপি অন্য তদন্ত থেকে স্বাধীন থাকবে, একে তদন্ত করবে। এবং এটা আসলে যৌক্তিক এবং গুলি চালানোটা ফেয়ার ভাবে করা হয়েছে। প্রতিবেদনটা কি তখন শেষে সরকারের কাছে পাঠাতে হবে এবং কপি এসপি ডিআইজ এর মধ্যে আইজির কাছে যাবে, এই হলো কথা। এটাকে যদি মনে রাখতে চান, জৌ সপ্র, এটা এটা সাব ইন্সপেক্টর একটা স্ক্রিনশট দিতে পারে। যৌক্তিক যাচাই করবে, উচ্চ পদস্থ এটা অংশগ্রহণ করবে, স্বাধীনভাবে নির্বাহী তদন্ত করবে, প্রতিবেদন সরকারের আইজিবির কাছে দেবে। একেবারে একেবারেই শর্ট করে লেখা লেখা আছে, আপনারা জাস্ট পিআরবিটা কোড করে 157 বিধান মধ্যে নির্বাহী তদন্ত করা হয়, নির্বাহী তদন্তের নিম্নরূপ, একটু পরে এভাবে লিখে দিবেন, আর কিছু না। যা যদি পিআরবিটা সঠিক থাকে না, ফুল মার্ক পেয়ে যাবেন এক কথা। 158, 158 সামরিক সাহায্য তলব, এটা আমরা যে 127 28 ইউজ করছি, 129 30 এর ক্ষেত্রে যে আমরা আনলফুল অ্যাসেম্বলি ক্ষেত্রে যে আমরা সাহায্য চাইছি, যে তাদেরকে আমরা সামরিক সাহায্য সহায়তায় আমরা কি করব, এসএল আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করব। এটাই আর কোনো কিছু সামরিক সাহায্য আমরা এপিআরবি তে পেতে পারি 158, এখানে আর কিছু নাই। আচ্ছা, পুলিশ কর্মকর্তা সামরিক চাইতে পারেন, ম্যাজিস্ট্রেট সামরিক চাইতে পারেন, এখানে দুইটা কথা মনে রাখবেন। তো এখানে 158 একটা হচ্ছে পুলিশ ক্রস ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে সামরিক সহায়তা পুলিশ চাইতে পারবে না, পুলিশ কর্মকর্তা চাবেন না, ম্যাজিস্ট্রেট সামরিক চাইতে পারবেন, এটা হলো ম্যাজিস্ট্রেট দায়িত্ব, যেটা আমরা যেটা পড়ছি। মিলিটারি ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে শর্টকাট, হচ্ছে সামরিক চাওয়ার জন্য ক্ষমতা পুলিশের নয়, শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা। 163, এটা আমরা খুবই আমার মতে আমরা যখন এই যে পুলিশ, আমরা যখন পুলিশ হওয়ার জন্য আমরা ট্রেনিং করি, সেখান থেকে আমাদের শুরু হয়েছে এই একটা খুবই কমন এবং আমাদের খুব এটা হৃদয়ে গাঁথা, এবং এটাকে কি বলে, এটার সাথে আমাদের, এটা হচ্ছে আমাদের রক্ষা কবচ। এই 163টা হচ্ছে আমাদের রক্ষা কবচ, সবসময় খেয়াল রাখবেন। এই থানার কমন সার্টিফিকেট, থানার জিডি, এগুলো হচ্ছে কি একটা রক্ষা কবচ।
তো এই কমন সার্টিফিকেটটা কি আমরা অলরেডি ইতিমধ্যে একটা প্রশ্ন দিচ্ছি। এই কমন সার্টিফিকেট কে সংগ্রহ করবেন, এখানে কোন ফর্মে করবেন, কারা কারা দায়িত্বে থাকবেন, কাদেরকে দিবেন, একাধিক দায়িত্বে থাকলে কোন কর্মকর্তা নিবেন, কমন সার্টিফিকেট ব্যবহারটা কি, বিলম্ব হলে করে নাকি, এটা এটার গুরুত্বটা কি, এটার ব্যবহার শেষে কোথায় প্রেরণ করতে হয়, এই নিয়ে মোটামুটি একটু বিস্তারিত 163 আলোচনা করেছে। আমরা 1-2 মিনিট একটু দেখে আপনার সবাই একটু মনোযোগ দেন। কমন সার্টিফিকেট এটা হচ্ছে পিআরবি রেগুলেশন 1943 163 বিধান মোতাবেক, পুলিশ আইনে 12 আমরা জানি। এই কারাস কমন সার্টিফিকেট সংগ্রহ করবে, পুরো শুরুতে নিম্নলিখিত বলছিলাম যে এটা হচ্ছে বিপি ফর্ম 10 এবং কমন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তবে কারা কারা করবে আর এটা নির্দেশ কে দিবে, অবশ্যই এসপি। এসপির নির্দেশিত দেওয়া থাকে যে কারা কারা নিতে পারবে। যেটা হচ্ছে সাব ইন্সপেক্টর নিচের পদমর্যাদা পুলিশ সদস্য যখন কোনো দায়িত্ব দিতে হবে। যখন এসআই থেকে নিচে বলছে, সাব ইন্সপেক্টর পদমর্যাদা যখন কোনো এসকর্ট ডিউটিতে নিয়োগ করা হয়, তখনই হচ্ছে কি করবে, এই কমান্ড সিসি সংগ্রহ করবে। খেয়াল রাখবেন, তবে একটা কন্ডিশন আছে যে অবশ্যই এই নির্দেশকে দিবে। যদি পুলিশ সুপার যদি এসপি বা সুপারিনটেন্ডেন্ট ভিন্ন নির্দেশ দিলে কমন সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন হয়। যদি মনে করি এসপি মনে করে যে সাব ইন্সপেক্টর কি সিসি নেওয়ার দরকার নাই, এসপি যদি মনে করে দিবে না, কিন্তু এই কথা লেখছে। তবে এক্সেপশনাল আছে, এটা একটা ব্যতিক্রম আছে। বলছে আউটপোস্টে যারা ওই যে সহকারী উপপরিদর্শক রাতের বেলা নাইট রোডে থাকবে, রাতের বেলা কোনো একটা নৈশ ডিউটিতে এসআই বা সহকারী উপপরিদর্শক এএসআই, এএসআই আপনাদের মেইন বই দেখবেন, আপনাদের বলা হয়েছে যারা নৈশ রায়ন্ডে যারা আউটপোস্টে ওই যে ফাঁড়ি টাড়ির দায়িত্বে থাকবে, তাহলে তারা তাদের তাদের সিসি প্রয়োজন নাই। এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কখন সিসি নেওয়ার প্রয়োজন নাই। লিখবেন যে আউটপোস্টের দায়িত্বে থাকা সহকারী সাব ইন্সপেক্টর রাতের টহল ডিউটি যখন যাবে তাদের কোনো কমন সার্টিফিকেট প্রয়োজন নেই। একাধিক কর্মকর্তা যদি একই দায়িত্ব থাকে তখন আপনি কি করবেন? 5 জন অফিসার আছে একই দায়িত্ব, তাহলে কিন্তু সিসি কে আলাদা দিবেন যে একটি মাত্র কমন সার্টিফিকেট ইস্যু করা হবে এবং সেখানে সকল সদস্যদের নাম থাকবে। তবে সেখানে যে সিনিয়র থাকবে, জ্যেষ্ঠ থাকবে, সেখানে তাকে ওই কর্মকর্তাকে প্রদান করবে। এটা মান্য মনে করা যায় যে একই সিসিতে যদি একাধিক কর্মকর্তা থাকে, মানে ওই যে কনস্টেবল 5-7 জন দিচ্ছে, সিনিয়র সবসময় উপরে থাকবে, তো এখানে যেখানে সিনিয়র যে তাকে প্রদান করবে, এটি নিয়ম। এখন এটার ব্যবহার কি? এই যে সার্টিফিকেটটা দিবে, কমন সার্টিফিকেট পাবেন, তিনি অবশ্যই এটা নিজের কাছে রাখবেন, সঙ্গে রাখবেন। তবে এখানে একটা কথা বলছে, যিনি লিটার্ড হন, এটা হচ্ছে 1943 কথা, তো 1927 এর কথা, দেখে বলছে তিনি যদি লিটার্ড হন বা শিক্ষিত হন, তাহলে যিনি শিক্ষিত তাকেই এই সার্টিফিকেটটা লিখবেন দায়িত্ব শেষে, এবং যেখান থেকে ইস্যু করেছেন সেখানে সার্টিফিকেট ইস্যুকারী তার কাছে ফেরত দিবেন। আর বিলম্ব হলে কি করবেন? বিলম্ব হলে কি করবে, যিনি কমন সার্টিফিকেট ইস্যু করেছেন অবশ্যই কোনো কারণে বিলম্ব, যে এই এখানে কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া গেছে, এই আপনার সঙ্গীয় ত্রুটি তাহলে আদেশ বাস্তবায়নে যে আদেশটা করা আছে, যে আদেশে কাজ করতে বলছে সেটা আপনি করেন নাই, কোনো একটা ত্রুটি বিচ্যুতি হয়েছে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই সংশ্লিষ্ট ইন্সপেক্টর গোচর আনবেন। আপনি লিখে দিবেন যে বলে না, পিছনে লিখবেন ইন্সপেক্টর গোচর আনবেন, বলে না এখানে গোচর আনাইলে হচ্ছে তাকে নলেজ দেওয়া হয়। তো এটা ব্যবহার হবে কোন ক্ষেত্রে? আমরা জানি স্কোয়াড ডিউটির ক্ষেত্রে, বিশেষ স্পেশাল আর্ম ফোর্সের ক্ষেত্রে দলের প্রধান কর্তৃক ফেরত দেওয়ার কমন সার্টিফিকেট কি করবে, এবং এটা স্কোয়াড যারা রিকুইজিশন এর সঙ্গে থাকবে, এবং স্কোয়াড বিল যে নিষ্পত্তি না পড়তো সংগ্রহ করতে হবে, যে আমরা বিল ডিল যেটা পাই, এই স্কোয়াড বিলের চার্জেস নিষ্পত্তি যখন বিল না পাচ্ছে না, সেটা এটা পড়বে না, সেটা সংরক্ষণ থাকবে। সংরক্ষণ কোথায় পাবে? কমন সার্টিফিকেট প্রয়োজন ব্যবস্থাপনার পর কি করবে, এটা হচ্ছে ওই যে সিরিয়াল অনুসারে আপনার লেখা থাকে যেভাবে, সংশ্লিষ্ট কাউন্টার সঙ্গে ফাইল করে রাখতে হবে। এবং যাতে এটা এই উদ্দেশ্যটা কি, এটা যে কাউন্টার ফাইলে যেভাবে রাখবেন, এটার উদ্দেশ্য হচ্ছে যাতে যারা পরিদর্শন কর্মকর্তারা আসবে, সেক্ষেত্রে যাতে ইন্সপেক্টিং অফিসার সহজে যাচাই করতে পারেন এই সিসি গুলো এইভাবে হয়েছে, সঠিকভাবে পেস্ট করা আছে। তা আমরা প্রথমে দেখি কমন সার্টিফিকেট কোন ফর্মে দেওয়া হয়, আমরা বি ফর্ম 10 মোটামুটি। আর সাব ইন্সপেক্টর নিচের পদমর্যাদা ডিউটি কি গ্রহণ করবেন, কমন সার্টিফিকেট, এখানে যে ক্লাস আপনারা পারবেন সমস্যা নেই। এটাকে শর্ট করে যদি আমরা দেখি, যেটা আমরা দেখলাম যে বিভ্রম 10 অনুযায়ী আহ কি করতে হবে, এখানে একটা দেখেন 10। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন সবার শেষে নিব, এখন ক্লাসে প্রশ্ন করবেন না। বিভ্রম 10-এ করবেন, একই ডিউটিতে একটি কমন সার্টিফিকেট থাকবে, ফেরত দিতে হবে এবং কাউন্টার ফেলে রাখবে। এটা আমরা দেখলাম। আর ডিউটি শেষে কর্মকর্তাকে ফেরত দিবে। 164 এখানে পড়ার কিছু নাই, জাস্ট রিডিং। শ্রমমূলক কাজ বা ফেটিক, আমরা জানি ফেটিক ডিউটি, এটা কিন্তু একটা আপনার কর্তব্যের ভিতরে। আমরা যে 164 বিধান মোতাবেক আমরা যে ফেটিক গুলো করি, আমাদের কার্যক্রম গুলো আমরা ট্রেনিং সেন্টার থেকে যেটা আমরা দেখে আসছি, কাজগুলো করি, আমাদের আমাদের সরকারি যে কাজগুলো আমাদের কাজ করানো হয়, কি কি আমরা দিই। অথচ সাবঅর্ডিনেট র্যাঙ্ক যারা রয়েছে,
এই সাবঅর্ডিনেট র্যাঙ্কের ক্ষেত্রে সাধারণ ফ্যাটিক হিসেবে কোন কোন কাজ ফ্যাটিক হিসেবে গণ্য হবে, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। রাইফেল, রিভলভার, ফায়ার রেঞ্জ, বাট মেরামত করা। মনোযোগ দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার মেন বইতে আছে, একটু ভেঙে দিচ্ছি যাতে মনে থাকে। রাইফেল, রিভলভার, ফায়ারিং রেঞ্জ, বাট মেরামত করা। সরকারি সম্পত্তি লুট আনলোড বহন করা। তাঁবু, টেন্ট বা সাপোর্ট পিচিং বা খুলে স্ট্রাইকিং করা। প্যারেড গ্রাউন্ডে, পুলিশ মাঠে পরিচিত রক্ষণা করা। তারপর মাঠ প্রতিরক্ষা, ফিল্ড ওয়ার্ক, নির্মাণ প্রকৌশল করা। অগ্নি নির্বাপন, ফায়ার ফাইটিং অ্যাপারেন্স রক্ষণা করা। আগুনের বিস্তার রোধে অপ্রয়োজনীয় এগুলা ডেমোলিশন করা। আগুন বা কোনো কারণ বন্যার কারণে কোনো প্রতিটি সম্পত্তি রক্ষা করা। এগুলো হচ্ছে আপনার ফেটিক ডিউটির অন্তর্ভুক্ত। এটি একটু রিডিং করে দেন, এখানে একটা এমসিকিউ থাকতে পারে, ফেটিক ডিউটি কোন কোন বিষয়ে ফেটিক কিন্তু অন্তর্ভুক্ত। দেখবেন সবগুলো দিচ্ছে, একটা দেয় না, অথবা প্রশ্ন করতে হবে কোন কোন কাজটি ফেটিকের অন্তর্ভুক্ত নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এটা। আচ্ছা, 165 অগ্নিকাণ্ড, আগুন লাগলে করণীয় কি, এটা এমসিকিউ। আচ্ছা। আচ্ছা, অগ্নিকাণ্ড, ফায়ার অ্যালার্ম, মনোযোগ দাও। আগুন লাগলে করণীয়, সব পুলিশকে দ্রুত একত্র করতে হবে। ইউনিফর্ম না পড়লেও বেল পড়বে। এটা একটু খেয়াল রাখবেন। এই যে ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে করণীয়, যে আমরা অনেক সময় যে অ্যালার্ম গুলা হয়, সবাই একটু মনোযোগ দেন, একটু সবাই মনোযোগ দেয়, যে অ্যালার্ম প্যাড হয় না, হুইসেল। এই অ্যালার্ম প্যাডের ক্ষেত্রে সকল পুলিশকে একত্র করার জন্য যখন অ্যালার্মটা দেয়, আমরা কি থানায় বা জেলায় অ্যালার্ম অ্যালার্ম করছেন কিনা, যে 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 অবস্থায় কিন্তু বেলটার সাথে নিয়ে আসতে হয়। ইউনিফর্ম না পড়লে বেল পড়বে, বেল পড়বে। লুঙ্গি থাকলে যে ব্যবস্থা ওইভাবে চলে আসবে। সিনিয়র অফিসার বাছাই করবে, ফায়ারিং ফাইটিং যেগুলো রয়েছে সরঞ্জাম ব্যবহার করবে, ঘটনাস্থলে দ্রুত যাবে। আচ্ছা। আচ্ছা, দায়িত্ব বন্টনকে, একদল আগুন নেভাবে, একদল কর্ডন করবে, একদল মালামাল পাহারা দিবে। যেটা হচ্ছে আমরা এই যে আমরা যে আগ্নে যারা ফায়ার ফাইটার যারা থাকে, অগ্নি নির্বাপক, বা ওদেরকে আমরা আমরা যারা ডিউটি আমরা পোশাক পরে অনেক সময় যে যদি কাছাকাছি হয় বা এরকম হচ্ছে, যে 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 অবস্থা সেভাবে আমরা হেল্প করি। আচ্ছা, রেগুলেশন 165 এই অগ্নি সংকেত সতর্ক বা ফায়ার অ্যালার্ম বাজলে করণীয় কি। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। যদি রেগুলেশন 165 কোন অগ্নি সংকেত ফায়ার অ্যালার্ম বাজে, তাহলে কি কি করণীয়, এখানে একটু কথা বলছে যে আমরা যেটা দেখলাম যে সকল পদমর্যাদা অফিসার সেখানে ফলোইং করবে, যেটা আমরা করি। হেড কনস্টেবল কনস্টেবল এর ইউনিফর্ম পরার অপেক্ষা করবে না, যেগুলো আমরা দেখলাম, এই যে বেল পড়বে, এই কথাগুলো তো আগে দেখলাম আর কি। 165 এইটা। 166 দেখেন যে আরেকটা আছে, হুইসেল কল। এই হুইসেল কলের ধরনটাকে দুই ধরনের কল হবে। একটা হুইসেল কল দুই ধরনের হবে, এটা এমসিকিউ, মনোযোগ দেন। হুইসেল কল 166 হুইসেল কলের ক্ষেত্রে দুই ধরনের হবে, যেটা হচ্ছে আমরা একটা হচ্ছে র্যালি কল আর অ্যালার্ম কল। একটা হচ্ছে শর্ট কল, মনে রাখবেন, ছোট কল, আর একটা লম্বা ছোট, এরকম পর্যায়ে অ্যালার্ট গুলো দিবে। এগুলোতে মানে শর্ট কলটা সীমাবদ্ধ, আর লম্বা দিবে বড়, যেটা হচ্ছে যাতে শব্দটা অনেক দূরে যায়, এগুলো এরকমই। খেয়াল রাখবেন এটা। এটা একটু এমসিকিউ, এটা অন্য কোনো কিছু দরকার নেই। আচ্ছা, 169 এখান থেকে দেখেন এমসিকিউ আসবে। এখান অফিসে উপস্থিতি, অ্যাটেন্ডেন্স 169, মনোযোগ দিন। এখান থেকে আপনাদের এমসিকিউ গত পরীক্ষা আসছিল, অনেকে পারে না এগুলা তো। পিআরবি থেকে এমসিকিউ, নতুন নতুন এমসিকিউ ক্রিয়েট হচ্ছে। 169 পুলিশ রেগুলেশনসে অ্যাটেন্ড, অফিসে উপস্থিতি। আমাদের আমরা যারা দায়িত্বে বা আমরা যারা অফিস করি বা যারা অফিস, সকলের ক্ষেত্রেই বলছে যে কর্মকর্তাদের প্রতিদিন অফিস উপস্থিতির ক্ষেত্রে এই 169 বলা হয়েছে। সবাই একটু মনোযোগ দেন। যারা ইন্সপেক্টর, ঊর্ধ্বতন পদমর্যাদা সকল কর্মকর্তা নিজ নিজ সদর দপ্তরে যে হেডকোয়ার্টারে অবস্থান করে, সেই ক্ষেত্রে স্বীকৃত অফিস রেকগনাইজ লোকাল অফিস আওয়ার নিয়মিত অফিস করবে, এটা হলো 169 কথা বলছে। তবে অবশ্যই সেখানে গিয়ে আমরা বসেই অফিসে গিয়ে সেখানে সরকারি দাপ্তরিক কাজ, অফিসিয়াল বিজনেস যে কার্যক্রম সেগুলো করে। মূল বিষয় হচ্ছে কারা, ইন্সপেক্টর ও তার ঊর্ধ্বতন কর্মকর্তারা। কখন, হেডকোয়ার্টার অবস্থানকালে। কোথায়, নিজ অফিসে। কি করবে, অফিসের সময় উপস্থিত হয়ে সরকারি কাজ সাব্যস্ত করবে। একদম শর্টে বলছে যে ওই কারা করবে, কখন কি করবে, মানে অফিসের কার্যক্রমের কথা বলছে, আর অন্য কিছু নয়।
তাহলে 169 কি বিষয়, যে কর্মকর্তারা দৈনিক অফিসে উপস্থিত হয়ে কার্যক্রম পরিচালনা করবে, আর অন্য কিছু না। এখন যেটা বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 170 চিঠিপত্র গ্রহণ নিষ্পত্তি। এই যে আমরা যে চিঠিপত্র রয়েছে, আমরা চিঠিপত্র, আমাদের চিঠিপত্র যে প্রায় বিভিন্ন দপ্তর থেকে আসে, একটা ডাক গ্রহণ, রিসিভ এন্ড মেইল, মনোযোগ দেন এগুলা। আপনারা এগুলা অনেকে প্র্যাকটিক্যাল জানেন, করেন, কিন্তু পিআরবিটা করেন না। আপনাদের দুর্বলতা কোথায়? আপনারা, আমরা যে যে অফিসে কাজ করি, আমরা জানি রিসিভ করতেছি, স্বাক্ষর করতেছি, বিএনপি উঠাইতেছি, বাট একটা আমরা প্র্যাকটিস করতে করতে অভ্যাস, কিন্তু এগুলো অ্যাজ পার পিআরবি অনুসারে যে হচ্ছে এটা অনেকে জানে না। আচ্ছা, তাহলে আমরা কি করব, যে এই ডাক নিষ্পত্তির ক্ষেত্রে কোনো যদি খেয়াল রাখবেন, কোনো অফিস, থানা, পুলিশ, পোস্টের উপর দায়িত্ববদ্ধ কোনো দায়িত্ব হলো, সকল প্রাপ্ত যত প্রাপ্ত চিঠিপত্র আসবে যোগ কমিউনিকেশনের জন্য, সেগুলো দ্রুত নিষ্পত্তি। অনেক ক্ষেত্রে দুইটা চিঠি আসছে, আপনি একটা ফালায় রাখছেন, এই ফালায় সময় দিছে 5 দিন, আপনি কি করলেন, যে এটা বিলম্ব করতেছে, পেন্ডিং লিস্ট, যদি আপনি কাজ না করতে পারেন, তো জমা হয়ে আছে, পেন্ডিং লিস্ট তৈরি করবেন, এরকম কথা বলা হয়েছে। তো এখানে যাই হোক, পুলিশ সুপারের যে অফিসে প্রাপ্ত ডাক খোলা নিষ্পত্তি করার 1073, 1074 প্রণীত আছে। জেলার অন্যান্য অফিস, থানা, পোস্ট গ্রহণের নিয়ম যে, আচ্ছা, এই অন্যান্য অফিসের কথা একই, যে আপনি কি করবেন, যেদিন দায়িত্ব থাকবেন জ্যেষ্ঠ কর্মকর্তা, নিয়ম হচ্ছে অফিসে যিনি সিনিয়র থাকবে, জুনিয়র স্যার এএসআই থাকবে, সে কি করবে, চিঠি খুলবে, সব আগত চিঠি খুলবে, ও প্রতিটি চিঠিতে স্বাক্ষর ইনিশিয়াল করবে। আসলে এখানে জ্যেষ্ঠ কর্মকর্তা, এখানে একজন থানা থাকলে তার উনি উনি খুলবে, উনি খুলে কি করে ফুটা ফাইলে করবে, উনি ওসি স্যার সই করবে। এবং যদি আপনি কোনো কোনো অফিসে থাকেন, সেখানে আপনি সিনিয়র, আপনি খুলবেন, এখানে স্বাক্ষর করবেন, যে অফিস অনুযায়ী সেটা স্বাক্ষর করবেন, তারিখ লিখবেন। দেখেন, চিঠি নিজে খুলবেন, স্বাক্ষর করবেন এবং তারিখ লিখবেন, নিচে তারিখ লিখতে হয়। এবং চিঠি কার কাছে যাবে, কি ব্যবস্থা হিসেবে নির্দেশ দিবেন, খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খুবই জরুরি। যে আপনি চিঠিটা খামটা খুললেন, স্বাক্ষর দিলেন, তারিখ লিখলেন, এবং চিঠিটা কার কাছে যাবে, কি ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে নির্দেশ দিবেন। এটা খেয়াল রাখতে হবে, যে পরবর্তীতে স্যার জিজ্ঞেস করলে এটা চিঠিটা কি ব্যবস্থা নেওয়া হয়, স্যার এটা এর একদম সাব ইন্সপেক্টর তদন্ত দেওয়া দরকার, এটা রিপোর্ট করে পরবর্তী অফিসে ওই বরাবর লিখে পাঠাইতে হবে, এগুলো আমরা জানি। আর হাতে হাতে যদি কোনো কিছু পৌঁছানো হয়, তবে যিনি গ্রহণ করবেন, খামের উপরে বা খামের না থাকলে কাগজের উপর মিনিট পর্যন্ত হয় যে, দেখেন হাতে হাতে আপনি যদি কোনো বাই হ্যান্ড ডাকপত্র পাইছেন, মনোযোগ দেন, হাতে হাতে যদি ডাক পান, তাহলে যিনি গ্রহণ করতেছে অবশ্যই খাম না থাকলে কাগজের উপর মিনিট পর্যন্ত, কয়টার সময়, কতটা সময়, কয় তারিখ, ওটা লিখে রাখবেন। এবং তাৎক্ষণিক জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থাপন করবেন যে এটা হাতে হাতে পাইছি। জ্যেষ্ঠ কর্মকর্তা পত্রিকা তিনি কখন গ্রহণ করেছেন সেই সময় উল্লেখ করবেন, এত সহজ নয়। চিঠিপত্র রিসিভ করা খালি আমরা সই দিয়ে সারি দিই না, কোন সময় কয়টার সময় আসলো, সে অফিস আসলো, এটাই নিয়ম। যারা কাজ জানে না, এখন বলবে তো পিআরবি করে, যে যে গেছিলাম টাইমটা মতো লিখে রাখছে, অনেক সময় বলে না, কিন্তু এটা অ্যাজ পার পিআরবির কথা। ঠিক আছে। আর চিঠিপত্র যা পাবেন কর্মকর্তা দেওয়া হবে, যেটা বলছে তিনি রেজিস্টার, এই যে কাগজপত্র গুলো আসবে এবং রেজিস্টার অনুযায়ী মেনটেন করবেন, কোন রেজিস্টার, কোন পার্টে, কোন খাতা, কোন রেজিস্টার, এগুলো খেয়াল রাখবেন। এবং পরবর্তীতে রিপোর্ট লিখে পরবর্তী সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে চিঠি বিতরণ করবেন। তো আমরা 151 থেকে 170 পর্যন্ত চলে আসছি না, এখন যেগুলো আছে, এখানে একটা ইম্পর্টেন্ট আস্তে আস্তে আমরা এগুলো এমসিকিউ দেখে নিবেন। 170 হচ্ছে খুলবেন, সময় লিখবেন, রেজিস্টার এন্ট্রি দিবেন, শর্ট করে 170 হচ্ছে খুলবেন, সময় লিখবেন, রেজিস্টার এন্ট্রি করবেন, বিতরণ করবেন, এই আর কিছু না। চিঠি আসবে, খুলবেন, দেখবেন, এন্ট্রি করবেন, আবার পরবর্তী আবার ফরওয়ার্ড করবেন, খুলবেন, সময় লিখবেন, রেজিস্টার এন্ট্রি করবেন, বিতরণ করবেন, এই কথাগুলোই বলা রয়েছে। আচ্ছা, পেন্ডিং 170 একটা কথা বলছে, অমীমাংসিত পেন্ডিং লিস্ট, অর্থাৎ যেগুলো আপনার উত্তর দেওয়া হয় নাই, আপনি খেয়াল রাখবেন, সাপ্তাহিক যে চিঠিগুলো উত্তর দেন, এগুলো পেন্ডিং লিস্ট করবেন, এবং আগের সপ্তাহগুলো লাল কালি দিয়ে বহন করতে হবে, যেগুলো আগের পেন্ডিং হয়েছে লাল কালি দিয়ে। প্রতি সপ্তাহে আপনার যে ইউনিটের যে ইনচার্জ রয়েছে, ওসি থাকলে ওসি, স্যার এগুলো পেন্ডিং আছে, এগুলো এখন রিপোর্ট দেওয়া হয়নি, এগুলো পরবর্তী তাগিদ আসলে, এবং এমনি যখন আপনি দিবেন না, তখন এমনি অটোমেটিক তাগিদ চলে আসবে, এগুলো আপনার রিপোর্ট দেওয়া লাগবে, এগুলো মেনটেন করে যারা অফিসে কাজ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে এমসিকিউ আসতে পারে, এটা 171, যে নামের বড় অক্ষর, নামের শুরুতে এই প্রপার নেম, কোন ব্যক্তি স্থানের সব রিপোর্টে কি অক্ষর লিখতে হবে, এমসিকিউ আসতে পারে। আই রিপিট, কোন ব্যক্তি বা স্থানের সব রিপোর্টে নামের অক্ষর কি নাম লিখতে হবে, মানে এটা কি ব্লক লেটার্স না ক্যাপিটাল না স্মল লেটার্স লিখতে, ক্যাপিটাল ব্লক ক্যাপিটাল লেটার্স, এই যে পরীক্ষাটা আসবে, যে যথার্থ নাম, আপনি নামটা লিখবেন, প্রপার নাম লিখতে হবে বড়। 171, সবাই মনোযোগ দেন, যে কোনো ব্যক্তি স্থানের সব রিপোর্টে ব্লক ক্যাপিটাল লেটার লিখতে হবে, এবং সেটা যথার্থ নাম, প্রপার নামে বড় অক্ষর ব্লক ক্যাপিটাল লিখতে হবে। কিরকম লিখবেন একটু আসতেছি। ব্যক্তির নাম থাকবে লিখলে ব্যক্তি বড় হাতের, স্থানের নাম প্রপার নেমস, এগুলা লিখবেন। এই যে রহিম, এভাবে লেখা যাবে না, এই যে ছোটদের রহিম লেখা যাবে না, রহিম পুরা করে লিখতে হবে। ঢাকা ঢাকা লেখা যাবে ঢাকা। চট্টগ্রাম চট্টগ্রাম পুরা করে, ব্লক ক্যাপিটাল লেটার লিখতে হবে।
মূল বিষয় যেমন নথি, রিপোর্ট, রেকর্ড, ইন্ডিকেট, ভিলেজ ক্রাইম নোটবুক, অন্যান্য ক্ষেত্রে এই বড় হাতের অক্ষর লিখতে হবে সবসময়, এইগুলা ব্যক্তির নাম, স্থানের নাম। তাহলে কোনো 171 কি, যে প্রপার নেমে বড় হাতের অক্ষরে লিখতে হবে, এটা একটু মাথায় রাখবেন সব 171। আচ্ছা, ব্যক্তির নামে ব্লক ক্যাপিটাল, স্থানের নাম ব্লক ক্যাপিটাল আছে, ইংরেজিতে সম্পূর্ণ আংশিক প্রস্তুতি নিয়ম এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই যে দেখেন, এখন দেখেন নামের বানানটা কেমন হবে। 172 নামের বানান, এগুলো এমসিকিউ আসবে। নামের বানানটা অবশ্যই স্থান নির্ধারিত তালিকা অনুযায়ী লিখতে হবে, নির্ধারিত ব্যক্তি নির্দিষ্ট সরকারি তালিকা অনুযায়ী লিখতে হবে, নিজের ইচ্ছা মতো বানান গ্রহণযোগ্য নয়। আচ্ছা, নিজের ইচ্ছা মতো কিন্তু কোনো বানান গ্রহণযোগ্য হবে না, এটা খেয়াল রাখবেন। 172 যথার্থ প্রপার নেম, সঠিক বানান, সঠিক স্পেলিং লিখতে হবে, এগুলো খেয়াল রাখবেন। এবং খেয়াল রাখতে হবে যে কোনো সম্পূর্ণ আংশিক ইংরেজি ভাষায় রিপোর্ট, রেকর্ড, ইন্ডেক্স এগুলা যাতে যেটা যেভাবে লেখা প্রপার নেম সেটা নির্ধারিত স্ট্যান্ডার্ড ভাবে লিখতে হবে। এখন দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছিল গত আগে 23 সালে। সময়, টাইম সিস্টেম পরীক্ষা আসছিল, দেখবেন আপনাদের এমসিকিউ করতে করতে দেখবেন যে টাইম সিস্টেম, আপনারা এটা অনেকে কোন জায়গা থেকে আসছে, কোন পিআরবি থেকে আসছে আপনারা জানেনই না, কিন্তু ওই যে পড়ে নেই। 173টা দেখেন, আজকে এই পর্যন্ত শেষ করে দেবো। 173 টাইমস, টাইম সিস্টেমটা সমস্ত সময় যে আমাদের যে পুলিশ আমাদের কার্যক্রম করে, সমস্ত কত ঘন্টা লিখতে হবে, 12 ঘন্টা, 24 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা, পরীক্ষা প্রশ্ন আসতে পারে। লিখতে হবে 24 ঘন্টা পদ্ধতি। কিরকম শুরু হবে, কি 00 মধ্যরাত থেকে, 8টা 5 সকাল, 8টা 5 থেকে 19টা 60 সন্ধ্যা, 7টা 37 23টা 59, এগুলো খেয়াল রাখবেন। এই আপনারা পড়বেন 173টা পড়ে দেখবেন। প্রকাশের সময়, এক্সপ্রেশন টাইমটা কি আমাদের শুরু হয়েছে মধ্যরাত থেকে, টাইম 00 থেকে, এটা মনে রাখবেন। এটা সমস্ত সময় পদ্ধতিটা হচ্ছে এই 24 ঘন্টা ভিত্তিক, খেয়াল রাখবেন এটা। এবং যখন কোনো রিপোর্ট, রেকর্ড, সূচি, নথিতে উল্লেখ করা হবে 24 আওয়ার্স ক্লক সিস্টেম, এই যে এটাই হচ্ছে 24 আওয়ার ক্লক সিস্টেমে এটা করা হবে, আর কোনো কিছু না, এই যে লেখা আছে মধ্যরাত। তাহলে সময় প্রকাশের নিয়ম হলো 173 কথা। আর এখানে যেগুলো আছে পরের, এগুলা আর দরকার নেই, 174, 75, 76। ও এখানে একটা একটা নেন, একটা নেন, সেটা হচ্ছে যে ওই দেখলাম বড় অক্ষর 100 লিখতে হবে, নামটা কিভাবে লিখবেন, স্বাক্ষর কিভাবে করেন, রহিম। আর একটা জিনিস এখানে নেন, এখানে একটু নেন, সবাই একটু মনে রাখেন, স্বাক্ষর 175, এটা একটু নেন, এটা শেষ। 175 একটু নেন, যে স্বাক্ষর পরিষ্কার, আপনি যে স্বাক্ষরটা করবেন পরিষ্কার করে লিখবেন। এবং স্বাক্ষর করার পরে আপনি জানেন স্বাক্ষরের নিচে তারিখ লিখতে হয়, এবং স্বাক্ষরের তারিখ লিখতে হবে, এবং স্ট্যাম্প ব্যবহার করা নিষেধ। স্ট্যাম্প ব্যবহার করে আপনি যে স্বাক্ষরটা করলেন, যে কোনো জায়গায় আপনি রিসিভ করলেন, রিসিভ করে আপনি স্বাক্ষর করেন, স্বাক্ষরের নিচে নিজের স্বাক্ষর নিজে দেওয়ার পর নিজের তারিখটা লিখবেন। আমরা যারা কাজ করছি সবসময় তো স্বাক্ষর আমরা নিজেরাই দিয়ে দিচ্ছি, কিন্তু না, আইন বিধান বলতেছে স্বাক্ষর করে নিজে স্পষ্ট করে তারিখটা নিজের তারিখ লিখবেন, 175 করে নেবেন। আর এখানে যা আছে এগুলো আর দরকার নাই। একেবারে চলে যান 190 এ, একেবারেই সরাসরি, এখানে আর দরকার নাই। 190 যেটা বলছে, একজন সার্কেলের আর দল হিসাবে একজন এএসআই কাজ করবে, এটা হলো এএসআই যারা পরীক্ষা অনুষ্ঠিত এএসআই পরীক্ষা দেবেন তাদের জাস্ট। এখানে অফিসে কি কি কার্যক্রম করবেন, এখানে সার্কেল ইন্সপেক্টরের জন্য সহকারী সাব ইন্সপেক্টর অর্ডারলি হিসেবে কাজ করবে। মানে সহকারী সাব ইন্সপেক্টর অর্থাৎ একজন সার্কেলে যা যা কাজ আছে, এই যে আদেশ আসবে সেগুলো নকল করবেন, কপি করবেন, এবং এই আদেশের কপিগুলো, অর্থাৎ একটা অফিসে যা যা আছে সমস্ত কাগজ রিসিভ করবেন, সেগুলো ডিসপাস করবেন, এবং তিনি সফরে থাকলে কি কি কাজ করতে সে মেনটেন করবেন, এবং সমস্ত কাজ থানার সাথে, মামলার সাথে সমস্ত যত কানেক্টেড কাজ আছে সে তিনি করবেন, এবং সার্কেলের কাছে রিপোর্ট করবেন। এবং খেয়াল রাখবেন, এবং সার্কেল ইন্সপেক্টর যখন দাপ্তরিক কাজে সততা ত্যাগ করবেন, তার সঙ্গে এসআই যাবে না। যে একজন সার্কেল যখন কোথাও সফরে গেল বা কোথাও গেল, এএসআই সঙ্গে যাওয়া দরকার নেই। ঠিক আছে, সবসময় খেয়াল রাখবেন, সার্কেল ইন্সপেক্টর, সার্কেল একজন এএসপি, এই একজন এএসআই আর দল হিসেবে পায় 100, আপনার হচ্ছে 90। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। 100 এখানে এমসিকিউ যেগুলো আছে আপনাদের দেওয়া আছে, দেখে নিবেন। আর 200 পর্যন্ত এই পর্যন্ত শেষ। আর এখানে 92, 95, 96 এগুলো সার্কেলের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, 189, এগুলো পড়ার দরকার নেই, এগুলো থেকে আপনাদের এমসিকিউ আসবে না। সার্কেলের দায়িত্ব পড়ে তো আপনাদের লাভ নেই। 200 পর্যন্ত আপনাদের শেষ করেছে, এখানে রিটার্ন প্রশ্ন দিয়ে দিচ্ছি, কালকে আমরা 201 থেকে 250 পর্যন্ত যাবো। আমরা চেষ্টা করবো এই মাসে মোটামুটি অনেক দূর আগে যাওয়ার জন্য, যদি শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ, পরের মতো খেলে আমরা রিভিশনে যাবো ইনশাল্লাহ। তো আমাদের পিআরবি আজকে এই পর্যন্তই। প্রশ্ন কে জানি করতেছিল, প্রশ্ন